তো এরকম একটার পর একটা প্রতিষ্ঠান যদি আমরা দেখি, ডিপিএল এর কি অবস্থা আপনারা দেখেছেন, যে সম্প্রতি কাগজে বেরিয়েছিল প্রায় 130-35 জন বিদ্যুৎ শিল্পের শ্রমিককে রাজ্য সরকার রাতারাতি ডিপিএল থেকে ট্রান্সফার করে দিয়েছে। কোনো বিদ্যুৎ শিল্পের কারখানায় নয়, কিন্তু ট্রান্সফার করেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, খাদ্য দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে। তাদের মাইনে সেই দপ্তরগুলো দেবে না, মাইনে দেবে ডিপিএল। মাইনে ওই দপ্তরের কর্মী হিসেবে পাবেন না, কিন্তু একজন তাহলে শ্রমিক, কারখানার শ্রমিক, বিদ্যুৎ শিল্পের মতো শ্রমিক, সেখান থেকে শ্রমিকদেরকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো সরকারি দপ্তরের কেরানিতে পরিবর্তন করে দেওয়া হলো। ওরা কি ভাবছেন আমি জানি না। ট্রেড ইউনিয়নের একজন কর্মী হিসাবে এবং আধুনিক সমাজের যে বিকাশ, তার যে অগ্রগতি, এই লাইট দুটো আর আপনাদের উপর লাইট না থাকাতে আমার একটা সুবিধা আছে, আপনারা শুনছেন কিনা আমি বুঝতে পারবো না, চলে গেছেন কিনা তাও বুঝতে পারবো না, ফলে আমি আমার অনুযায়ী আমি বলে যাচ্ছি। তো একটু হাসি কথা বললাম, এই জন্য ঠাট্টা করলাম। এর পরের কথাটা বলার, ভাবুন সমাজ সভ্যতার অগ্রগতিতে জমি থেকে মানুষ শিল্পে আসা, এটা অগ্রগতি। ঠিকই পুঁজিবাদের শুরুর আজ থেকে 450 বছর আগে শ্রমিকরা যে ওয়ার্কিং কন্ডিশনে কাজ করত, আজকে শ্রমিকরা সেই ওয়ার্কিং কন্ডিশনে কাজ করবে না, করার কথাও নয়, করুক, এটা কখনো শ্রমিকরা চায় না। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তার ওয়ার্কিং কন্ডিশন বদলে যায়, উন্নত হয়। কিন্তু শ্রমিক, আধুনিক সমাজে শ্রমিক এই পরিচিতিটা হলো সবচাইতে উন্নত পরিচিতি। যদিও বুর্জুয়া প্রচার মাধ্যম শ্রমিকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে শ্রমিক পরিচয় তোমাকে ভাবতে হবে না, সেটা আলাদা কথা। তা আমার তো মাঝে মাঝে আক্ষেপ হয়, আমি কেন কর্মচারীর ঘরে জন্মেছি, কেন আমি শ্রমিকের ঘরে জন্মাইনি। তা আমার মধ্যে আছে, আমি তো সরাসরি শ্রমিক ঘরে জন্মাইনি, শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করবার চেষ্টা করি এবং তাদের একজন হয়ে ওঠার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়তে আমি বিজ্ঞাপন করতে ঘৃণাবোধ করি, কিন্তু বলার জন্য বলছি, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার পর শ্রমিকদের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করেছি, করতে পেরেছি কিনা জানি না। কারণ আমি মনে করি আধুনিক সমাজের সেরা পরিচিতি হলো শ্রমিক পরিচিতি। তারা উৎপাদন করে, তাদের উৎপাদনের উপর ভিত্তি করে গোটা পৃথিবী চলছে, গোটা পৃথিবীর সম্পদ তৈরি হচ্ছে শ্রমিকদের উপর ভিত্তি করে। তাদের শ্রম, তাদের মেধা, তাদের কর্মতৎপরতা। তাহলে আমি মনে করি দুনিয়ায় আধুনিক পৃথিবীতে, এই নিয়ে 3 বার বলছি আর বলবো না, আধুনিক পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো শ্রমিকরা। ডিপিএল এর 135 জন শ্রমিকের শ্রমিক পরিচিতি তার কাছ থেকে তাদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কেড়ে নিয়ে তাদেরকে কর্মচারীতে বানিয়ে দেওয়া হয়। আমি জানি না আপনারা এটা ভাবতে পারছেন কিনা, এর সমাজ বিকাশের ধারায় বা আধুনিকতার বিচারে এটা কত অবমানকর একটা পরিচিতির সামনে শ্রমিকদের ঠেলে দেওয়া। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। তো আমার কথাটা হলো যে একদম রাজীব এবং চৌহান আমাদের চিত্তরঞ্জনের ক্রাইসিসের কথা বলেছে, সর্বভারতীয় রেলের উৎপাদন ক্ষেত্রের সঙ্গে আসতে গেলে আমাদের কেবলস পেরিয়ে আসতে হয়, আসতে গেলে আমাদের কর্ণাপুর সাইকেল ফ্যাক্টরি পেরিয়ে আসতে হয়, রানীগঞ্জ এবং বার্নপুরের বান্স, এসব আমরা জানি। ফলে এই আমাদের এই গোটা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত শিল্পের আজকের এই পরিস্থিতি আমাদের চোখের সামনে পরিষ্কার করে দেয় যে ভারতবর্ষের সরকার নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পর এই যে 30-31 বছর যে পেরিয়ে গেল, তার কি ভয়ঙ্কর বিপর্যয়কর পরিস্থিতি আমাদের দেশের শিল্পে, আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত অর্থনীতিতে কি পড়ছে, তার জন্য তত্ত্ব বা তথ্য জানার দরকার পড়ে না। ওটা গুরুত্বপূর্ণ নয়, ওটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ থেকে জানার জন্য, বোঝার জন্য। চোখের সামনে আমরা এটাকে দেখতে পাই। তাহলে এই যে সংকট, আমি প্রথম পয়েন্টটা বললাম যে সংকটের চেহারাটা উদাহরণ দিয়ে আমি বললাম। তাহলে এরপরে কয়েকটা কথা নিশ্চয়ই আসবে। যেদিকে চলেছি, আমি অতীতের কথা বলছি না, যেদিকে চলেছি, অতীতের তো উদাহরণ এইগুলো দেখে আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। হিন্দুস্তান কেবলসকে কি মডার্ন কারখানাতে কনভার্ট করা যেত না? যেত তো বটেই। তারের মাধ্যমে টেলিফোন উঠে গেছে, তো সংযোগ ব্যবস্থা তো ওঠেনি। 2G স্পেকট্রাম থেকে এখন আমরা 5G তে চলে গেছি।
জেনারেশন বদলাচ্ছে, যোগাযোগ মাধ্যম বদলাচ্ছে, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, বোধহয় প্রায় 1100 একর জমিকে নিয়ে কারখানা আর কলোনি ছিল, এখন ভূতের লুটে খাওয়ার জায়গা হয়েছে। তো করা যেতে পারতো, করেনি। কেন করেনি? কেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে তুলে দেওয়া হয়েছে? নয়া উদারবাদী অর্থনীতিতে না, সেটা বলা হলো একটা সময় সারা দুনিয়ার অর্থনীতির যে গতি, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদকে বাঁচানোর জন্য জনগণের সঞ্চিত যে অর্থ, সেই অর্থ সরকার, পুঁজিবাদী দেশের সরকার পুঁজিবাদী ব্যবস্থাতে তারা বিনিয়োগ করেছিল। রাষ্ট্র কারখানা গড়েছিল, রাষ্ট্র অর্থনীতি চালিয়েছিল, রাষ্ট্র শিক্ষা স্বাস্থ্যের মতো বিভিন্ন পরিষেবা চালিয়েছিল, যাতে মানুষের কেনার ক্ষমতা তৈরি করতে পারা যায়। পুঁজিবাদের মৌলিক সমস্যাটা কি, সংকটটা কি? পুঁজিবাদের মৌলিক সংকট হলো বাজার মন্দা। বাজার মন্দা মানে বেচা কেনা কম। বেচা কেনা কেন কম হয়? মানুষের হাতে পয়সা না থাকলে। মানুষের হাতে কেন পয়সা থাকে না? মানুষের রোজগারের কোনো নির্দিষ্ট জায়গা যদি না থাকে। সোজা কথা, এর জন্য অর্থনীতির পণ্ডিত হতে হয় না, কিচ্ছু করতে হয় না, জীবনের অভিজ্ঞতাতে এগুলো বোঝা যায়। তো তাহলে এইটা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদকে বাঁচানোর জন্য। এই রাষ্ট্রীয় উদ্যোগে অর্থনীতি, তার বিভিন্ন নাম দেওয়া হয়েছিল, জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণার নাম দেওয়া হয়েছিল। নেহেরুর মতো কিছু রাষ্ট্রনেতা এক ধাপ এগিয়ে এটাকে সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন। সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয়, আর আমি দীর্ঘক্ষণ কথা বলতেও চাইছি না, ফলে আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এটা যাই হোক না কেন, মৌলিক জায়গাটা ছিল বাজারকে চাঙ্গা করতে হবে পুঁজিবাদকে বাঁচিয়ে রাখার স্বার্থে। আর তাই জন্য সরকারকে তার তহবিল থেকে, কোষাগার থেকে পয়সা ঢালতে হবে, সরকারকে পরিচালনা করতে হবে। সরকারের পয়সা কোত্থেকে আসে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সরকারের যারা আসে চালানোর দায়িত্ব পায়, তারা তাদের জমি বাড়ি বন্ধক রেখে টাকা জোগাড় করে না। জনগণের শ্রমের মধ্য দিয়ে যে সম্পদ তৈরি হয়, তার মধ্য দিয়ে যে অর্থের একটা ফ্লো থাকে, আর তার সঙ্গে সঙ্গে জনগণ দেশ চালানোর জন্য একদিকে গতর দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে দেয়, কর দেয়, এই সব কিছুর মধ্য দিয়ে যে একটা অর্থ ব্যবস্থা চলে, একটা রাষ্ট্রীয় যে অর্থনীতি চলে, তার মধ্য দিয়ে। সেইটা আজকে 30, 31, 32 বছর আগে আমরা ধুয়ে দিয়েছি। সেটা ছিল রাষ্ট্র পরিচালিত পুঁজিবাদ, সেটাও পুঁজিবাদ ছিল। চিত্তরঞ্জন কারখানা যেদিন তৈরি হলো রাষ্ট্রের উদ্যোগে, সেদিনও পুঁজিবাদী ব্যবস্থা। হিন্দুস্তান কেবলস কারখানা 5-এর দশকে যখন তৈরি হলো ভারত সরকারের উদ্যোগে, সেটাও ছিল পুঁজিবাদী ব্যবস্থা। হ্যাঁ, সেন্ডালে কারখানাটা ব্রিটিশ জামানায় ছিল, ব্যক্তি মালিকানার কারখানা, রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। তাও রাষ্ট্র সেটাকে পরিচালনা করবে বলে তার মালিকানা, নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছিল। কয়লা খনি, বিভিন্ন খনি বেসরকারি মালিকানা থেকে জাতীয়করণ হয়েছিল। ইস্কো বেসরকারি মালিকানা থেকে জাতীয়করণ হয়েছিল। আবার দুর্গাপুরের কারখানাগুলো রাষ্ট্র উদ্যোগ নিয়ে কারখানা তৈরি করেছিল। মাইথনে ওই যে বিদ্যুতের প্রকল্প রাষ্ট্র উদ্যোগ নিয়ে তৈরি করেছে। এই সব হয়েছে আমাদের দেশের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, মোটামুটি 5-এর দশক, 6-এর দশক, এই দুটো। আর 60-এর দশকে এসে ব্যাংক যদিও তার আগে জাতীয়করণ হয়েছে, মূল ব্যাংক, কয়লা খনি, বিভিন্ন খনি, এই সব কিছু। তার মানে আমি বলতে চাইছি, দেশ 47 সালে স্বাধীন হল, তাহলে স্বাধীনতার পর থেকে মোটামুটি 70-এর দশকের শুরুয়াত পর্যন্ত ভারতের অর্থনীতি পরিচালিত হয়েছে পুঁজিবাদী ব্যবস্থায়। পুঁজিবাদী ব্যবস্থায় মানে তার বেসিকটা কি? বেসিকটা সেই যে অসংখ্য মানুষ কাজ করে গতর দিয়ে সম্পদ তৈরি করে, সম্পদের মালিকানা থেকে বঞ্চিত, আর অল্প মানুষ তারা গতর দেয় না, পুঁজি বিনিয়োগ করে এবং অন্যের গতর চুষে সে সম্পদকে বাড়ায়। আর যে মানুষ কাজ করছে গতর ঢেলে সম্পদ তৈরির জন্য, মালিকানা থেকে বঞ্চিত, সেই মানুষদের কাছ থেকে সস্তায় শ্রম কিনতে যদি হয়, তাহলে যত মানুষ কাজ করছে তার থেকে কয়েকশো গুণ বেশি মানুষ বাজারে রাখতে হবে, যারা কাজ করবে বলে কারখানার বাইরে দাঁড়িয়ে আছে, আমরা যাদেরকে বেকার বলি। এই তো
পুঁজিবাদী ব্যবস্থার এটাই তো বেসিক, মূল ভিত, তাই সেইটা ছিল। কিন্তু সেই ব্যবস্থা চালাচ্ছিল রাষ্ট্র। তার ফলে শ্রমিক শ্রেণী, শ্রমিক কর্মচারী বা যেটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে জাতীয়করণ হলো, সেখানকার শ্রমিক কর্মচারীদের কোনো লাভ হয়নি? হ্যাঁ, লাভ হয়েছে। এটা কি শুধু শুধু অর্থনীতির প্রয়োজনীয়তা থেকে এই জায়গায় এসেছিল? হ্যাঁ, সেটা মৌলিক। এটা যদি আমরা না ভেবে, তাহলে আমাদের দৃষ্টিটা একদিকে থাকবে, একচোখো দৃষ্টি, সেটা মৌলিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের, বিশেষ করে শেষ 3টে দশক, সোভিয়েত বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে পরাস্ত করা, গোটা দুনিয়া জুড়ে সমাজতন্ত্রের জয়যাত্রা, তার প্রভাব এখানে শ্রমিক শ্রেণীর লড়াই, তার যে শক্তি, এই সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল। ফলে সেখানে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, ভারতবর্ষের কৃষকরা, সাধারণ মানুষ লাভবান হয়েছিল। এটা মনে রাখুন, এই কথাটা আমি আধ ঘন্টা পর এই জায়গাতে শেষ করে নেব। লাভবান হয়েছিল, স্কুল কলেজ তৈরি হয়েছিল, লেখাপড়ার বিস্তার ঘটেছিল, আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে সরকার নেতৃত্ব দিচ্ছিল। 1972 সালে আমরা আমাদের দেশের ঐতিহাসিক এবং অসম্ভব, দেশের স্বার্থের পক্ষে ইতিবাচক পেটেন্ট আইন আমরা তৈরি করেছিলাম। ফলে এই সবটা মিলিয়ে বুর্জুয়া ব্যবস্থার মধ্যে থেকেও, মৌলিকভাবে সেই ব্যবস্থাটা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে হলেও, পুঁজিবাদী ব্যবস্থার মধ্য থেকে, রাষ্ট্র পরিচালিত অর্থনীতির মধ্য দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্র, সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতবর্ষের অর্থনীতি একটা স্বয়ংভরতার জায়গায় গিয়ে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে আমরা এগোতে পেরেছিলাম বলেই তো এই কারখানা, এই কলোনি, পেরেছিলাম বলেই তো ওই কারখানাটা ছিল, ওই কলোনিটা ছিল, এরাও আছে। তাহলে এইটা 91 সালের পর বদল হয়ে গেল। আজকের এই সংকটের মূল, আচ্ছা সেই সময় কি সংকট ছিল না? সংকট ছিল। সংকট ছিল বলেই জাতীয়করণ হয়েছিল সেন্ডারে কারখানা। তারপরেও কি সংকটে ভুগেছে? সংকট ছিল। কিন্তু আমরা শ্রমিক শ্রেণী, আমরা যে কাজ করেছিলাম, এই সংকটের ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য কলকারখানাকে আধুনিক করতে হবে। আপনাদের অনেকেই জানেন, যারা নতুন শ্রমিক এসছেন তারা হয়তো নাও জানতে পারেন, যে এই বর্ধমান জেলাতে সিআইটিউর ইউনিয়ন প্রথম নেতৃত্ব দিয়েছিল দুর্গাপুর ইস্পাত কারখানায় 8-এর দশকে কারখানাকে আধুনিকীকরণ করতে হবে। শ্রমিক ছাঁটাই না করেই কারখানাকে আধুনিকীকরণ করতে হবে। যখন বার্নপুরের ইস্কো কারখানাকে মুকুন্দকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছিল, সিআইটিউ লাল ঝান্ডা সমস্ত ইউনিয়নগুলোকে এক জায়গায় জড়ো করে লাগাতার লড়াই, যখন লড়াই হয়েছে কেউ ভাবেনি যে লড়াই জিততে পারা যাবে। ঠিক 1 বছর ধরে দিল্লির চারপাশে কৃষকদের লড়াইয়ের মতো, কিন্তু শেষ পর্যন্ত তো জয় হাসিল করা গেছিল। মুকুন্দকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তকে বাতিল করে ভারত সরকার এই কারখানাকে বাঁচিয়ে রাখবে, ভারত সরকারকে পুঁজি বিনিয়োগ করতে হবে, কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট সেখানে হয়েছে, কারখানার আধুনিকীকরণ হয়েছে। আজও যেমন দুর্গাপুর ইস্পাত কারখানায় আবার আমাদের ট্রেড ইউনিয়ন দাবি করেছে আধুনিকীকরণ করতে হবে। আধুনিক যন্ত্রপাতি না বসালে, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সেটা যদি কারখানার উৎপাদন প্রক্রিয়ার মধ্যে তাকে যদি যুক্ত করা না হয়, তাহলে যেটা রাজীব বা চৌহান যেটা বলেছে, যে ভারত সরকারের রেল বোর্ড পরিকল্পনা করে এই কারখানাকে ধ্বংস করার চেষ্টা করছে, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু নির্দিষ্টভাবে আধুনিকীকরণ প্রক্রিয়া যদি এই যন্ত্রভিত্তিক উৎপাদন ব্যবস্থায় না করা যায়, মানে না সেটাকে যুক্ত করা যায়, তাহলে একটা বিপদের মুখে পড়ে। সেজন্য আমরা শ্রমিক শ্রেণী, আমাদের ট্রেড ইউনিয়ন, আমরা সবসময় শ্রমিকের স্বার্থকে রক্ষা করে, কারখানাকে রক্ষার জন্য, শুধু কারখানা নয় শিল্পকে রক্ষার জন্য, কারখানা শিল্পের মধ্যে অন্তর আছে, কারখানাকে রক্ষা, শিল্পকে রক্ষা, তার জন্য আমরা আধুনিকীকরণেরও সংগ্রাম আমরা চালিয়েছি। এবং সেই আধুনিকীকরণ রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে, ভারত সরকারকে সেখানে ইনভেস্ট করতে হবে, সেখানে পুঁজি বিনিয়োগ করতে হবে। কিন্তু 91 সাল থেকে অবস্থাটা একদম বদলে গেছে। পৃথিবীর অবস্থা বদলে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, পূর্ব ইউরোপের সমাজতন্ত্র চলে গেছে, দুনিয়া জুড়ে শ্রমিক শ্রেণী তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে
আছে। সমাজতান্ত্রিক দেশগুলো তাদের নিজেদেরকে বদলে যাওয়া পৃথিবীতে, নয়া উদারবাদী পৃথিবীতে তাদের নিজেদেরকে রক্ষার জন্য মরণপণ সংগ্রাম চালাচ্ছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে গোটা পৃথিবীতে যখন আমাদের দেশ গোটা দুনিয়াতে রাষ্ট্রের উদ্যোগে পুঁজিবাদ প্রতিষ্ঠা, বিভিন্ন পুঁজিবাদী দেশগুলোতে সরকারি ইনভেস্টমেন্ট হচ্ছিল, সেই সময় পৃথিবীতে ভারসাম্য ছিল শ্রমজীবী মানুষের অনুকূল। সারা পৃথিবীর যে ভারসাম্য, রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, শ্রেণী ভারসাম্য শ্রমজীবী মানুষের অনুকূলে ছিল। আর 91 সালের পর থেকে সারা পৃথিবীতে রাজনৈতিক ভারসাম্য, শ্রেণী ভারসাম্য শ্রমজীবী মানুষের উল্টো দিকে, বরং যারা লুট করছে আন্তর্জাতিক লগ্নি পুঁজি, তাদের অনুকূলে আছে। ফলে যেটা চৌহান বা রাজীব যেটা বললো, সেই জন্য লড়াইটা শুধুমাত্র ভারত সরকারে আজকে যে আরএসএস বিজেপি আছে শুধু সেই সরকার কিংবা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে নয়, সে তো বটেই। কারণ এই মোদী সরকার, আরএসএস বিজেপির যে সরকার, তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা কারখানা চিত্তরঞ্জন কারখানাকে তারা বিপদের দিকে ঠেলছে। ফলে তার জন্য তার বিরুদ্ধে লড়াই, সরকারের বিরুদ্ধে, যে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে এইটা করছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে এ লড়াই যেমন লড়তে হবে সে তো আছেই, কিন্তু এটা একটা সামগ্রিক নীতি। আজকের শিল্পের সংকট যদি আমরা, তাহলে এই সংকটটা কেন? কারণ এই জন্য যে পুঁজিবাদী ব্যবস্থাতে তার যে চরিত্র, উৎপাদনের যে চরিত্র নয়া উদার অর্থনীতিতে, সেটা সম্পূর্ণ বদলে গেছে। সবটা বাজারের উপর চলে গেছে। রাষ্ট্রের আর কোনো ভূমিকা নেই, সরকারি কোনো বিনিয়োগ হবে না, খোলা বাজারে সবটাকে ছেড়ে দেওয়া। তো হোক না খোলা বাজারে প্রতিযোগিতা, আপত্তি নেই। তুমি চিত্তরঞ্জন, যেটা রাজীব বা চৌহান বললো 6,500 গল্প, তখন নির্মল দ্বারা, অলোক দ্বারা, জপেশ দাও বেঁচেছিলেন, দাস দাও বেঁচেছিলেন, ঐতিহাসিক লড়াই দিয়েছিল আমাদের লেবার ইউনিয়ন, করে দেখিয়েছে 6,000 হর্স পাওয়ার। ঠিক আছে, খোলা বাজারের প্রতিযোগিতা হোক, তুমি টাইম মতো কাঁচামাল এখানে পাঠাও, যেটা রাজীব বলেছে, তুমি আমাদেরকে প্রযুক্তি দাও, আমার কারখানাকে প্রযুক্তি দাও, চলো তারপর আমরা আছি, লড়াই হবে, কম্পিটিশন হবে, খোলা বাজার লড়ে নেব। এক লাইনে দাঁড়াও, তারপর তুমি বাঁশি বাজাও, তারপর আমি দৌড়বো, পারলাম কি পারলাম না বুঝে নেব। কিন্তু আমি দুটো পায়ে দৌড়বো, তুমি আমার দুটো হাতকে পিছন দিয়ে বেঁধে দিয়েছো, পা দুটো খোলা থাকলেও হাত দুটো যদি বাঁধা হয়ে যায় মানুষ জোরে দৌড়তে পারে না। তাহলে তুমি আমাকে পিছন থেকে টেনে ধরছো, হাত টেনে ধরছো, হাত বেঁধে দিচ্ছ। প্রাইভেট কোম্পানিগুলোকে তুমি খুলে দিয়েছো, বরং তাদেরকে দাগ থেকে কয়েক মিটার আগে তুমি দাঁড় করিয়ে দিয়েছো, আর আমাকে তুমি দাগের এদিকে দাঁড় করিয়েছো শুধু নয়, তুমি আমার হাত বেঁধে দিয়েছো কিংবা পাটা তুমি পিছন থেকে টেনে ধরছো। সেটা কম্পিটিশন, প্রতিযোগিতা। বলে এইটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। এবং কেন না, এই যে খোলা বাজার অর্থনীতিতে বলে ঠিক আছে সবটা হবে না, সরকার আর কোনো ভূমিকা নেবে না, পালন করবে না। কেন না, 45 পরবর্তী পৃথিবীতে যখন পুঁজিবাদের বিপর্যয় ঘটে গেছে, তাকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে মানে আমি আগেই বলেছি, বাজারকে চাঙ্গা করতে হবে। বাজার মানে মানুষ, মানুষ মানে মানুষের পকেটের জোর। কিন্তু এই একটা পর্বে মানুষের পকেটের জোর খানিকটা তৈরি হয়েছে। আবার এই একটা পর্বে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 45 থেকে 70, গোটা দুনিয়া জুড়ে, আমাদের দেশের ক্ষেত্রেও তাই, যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো কিংবা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণীর লড়াই অনেক শক্তিশালী হয়েছিল, তারা অনেক দাবিকে তারা আদায় করতে পেরেছিল। আর এই খোলা বাজার অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, শুধু খোলা বাজার নয়, শুধু রাষ্ট্র ভূমিকা পালন করবে না তাই নয়, উৎপাদনের যে জায়গাগুলো, সেই উৎপাদনের জায়গাগুলোকেও কমিয়ে দেওয়া হচ্ছে, ফাটকা কারবার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকের এই যে আন্তর্জাতিক লগ্নি পুঁজির চেহারা, তাহলে যেখানে, এবং এটা কেন, এটা এই জন্য চৌহান এবং রাজীব হিসেব দিয়ে বলল যে ক্রমশ লোক কমবে। আর রাজীব সর্বশেষ বলেছে যে 26 সালের পর এটা 3,000 3,500-এর লোক সংখ্যা দাঁড়াবে, কোনো নতুন করে কোনো লোক নেই। এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু এখানে এই পরিকল্পনা, সর্বত্র প্রতিটি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এই পরিকল্পনা নিচ্ছে। এবং শুধু রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র নয়,
আমি বোধহয় অতীতেও এখানে বলেছি, একদিন এই ইতিহাস প্রমাণিত হবে যে সিঙ্গুরের মোটর গাড়ির যে কারখানাকে কেন্দ্র করে যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল যাতে গড়ে উঠতে না পারে, ওনার নয় মুখ্যমন্ত্রী হওয়ার জায়গা ছিল, কিন্তু ওনাকে যারা স্পন্সর করেছিল ইন্টারন্যাশনাল কনস্পিরেসির অঙ্গ হিসাবে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে সিঙ্গুরের কারখানাকে বন্ধ করার জন্য, ওর পিছনে যারা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের যারা অংশীদার ছিল, আমার নিজের অনুমান, মানে আমি পণ্ডিতি করে অনুমান করছি না, যা উপলব্ধি, শুধুমাত্র কে মুখ্যমন্ত্রী থাকবে না, কে মুখ্যমন্ত্রী হবে, এইটা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সামনে প্রশ্ন ছিল না। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সামনে প্রশ্ন ছিল যে নয়া উদার অর্থনীতিতে যখন কলকারখানা উঠে যাচ্ছে, যখন উৎপাদনের ক্ষেত্রকে কমিয়ে দেওয়া হচ্ছে, যখন ফাটকা বাজারে টাকা পয়সা রেখে কেবল আর্থিক লেনদেনের মধ্যে দিয়েই পুঁজি বাড়ানো হচ্ছে, অথবা অন্য লুটপাট, আমি বলবো এখনই, রাজীব খানিকটা বলেছে, তার মধ্য দিয়ে হচ্ছে, সেখানে একটা শিল্পাঞ্চল নতুন করে গড়ে উঠবে, আধুনিক শিল্প প্রযুক্তির শিল্পাঞ্চল গড়ে উঠবে, তাকে কেন্দ্র করে 10,000 সংগঠিত শ্রমিক শ্রেণীর জন্ম হবে। নয়া উদারনীতিতে সংগঠিত শ্রমিক শ্রেণীর অস্তিত্ব ওরা একদম সহ্য করতে পারে না, কারণ সংগঠিত শ্রমিক শ্রেণীর অস্তিত্ব মানে নয়া উদারনীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের একটা প্রতিবাদ বা চ্যালেঞ্জের একটা সম্ভাবনা তৈরি হবে। ফলে এটাকে, এবং এইটা এরা অভিজ্ঞতা পেয়েছে 1945 থেকে 1970-72 সালে পৃথিবী জুড়ে শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা থেকে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এই অভিজ্ঞতা নিয়েছে। ফলে একইভাবে কলকারখানাগুলোতে শ্রমিকের অস্তিত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই কারখানাতে যতজন শ্রমিক কাজ করে, আমি পরে আসবো, ঠিকা শ্রমিকের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে, এবং খুব স্বাভাবিক, একজন স্থায়ী শ্রমিক তার যে জোর, তারাও সবাই যে অধিকার সচেতন তা আমি বলবো না, জেনারেল সেক্রেটারি যে কথাগুলো বলেছেন দৃঢ়তার সঙ্গে, কিন্তু একজন ঠিকা শ্রমিক তার তো কার্যত কোনো জোরের জায়গাই নেই, তার তো অস্তিত্ব বিপন্ন। ফলে আজকের এই যে নয়া উদার অর্থনীতিকে যারা পরিচালনা করছে, যাদের ফলে এই শিল্পের সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে মোকাবিলার জন্য যে রাস্তাটা নেওয়া দরকার তারা নিচ্ছে না। মনে থাকলে পরবর্তীকালে কয়েকটা কথা সেই নিয়ে আমরা বলবো, কিন্তু এদের একটা মৌলিক লক্ষ্য, মৌলিক বৈশিষ্ট্য আজকের সময় নয়া উদারনীতি, বিশেষ করে কোভিডের পর, বিশেষ করে 2008-এর পর, বিশেষ করে কোভিডের পর তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, সেটা হলো, এক, উৎপাদনের ক্ষেত্র কার্যত থাকবে না, আর্থিক লেনদেনের মধ্য দিয়ে পুঁজি ফুলবে, লুটপাটের মধ্য দিয়ে পুঁজির কেন্দ্রীভবন ঘটবে, শ্রমিক শ্রেণীর কোনো অস্তিত্ব থাকবে না। যতটুকু শ্রমিক শ্রেণী থাকবে তাকে এমন একটা অবস্থার মধ্যে দাঁড় করাও যাতে সে সবসময় নিজেকে বাঁচানোর জন্যই, কোনো কারণে নিজেকে বাঁচানোর জন্য সেটা নিয়ে ভাববে। সে মনে করবে আমি আজকে যে 10টা টাকা পাচ্ছি এটাই অনেক, ফলে আমি যদি আবার এইটা নিয়ে চুপ করে না থাকি তাহলে কালকে আমি 10 টাকাও পাবো না। এরকম একটা পরিবেশ তৈরি করে দাও। তাহলে অস্থিরতা, অনিশ্চয়তা, অস্তিত্বহীনতা, উৎপাদনের ক্ষেত্র নেই, ফাটকা কারবারের মধ্য দিয়ে অর্থের স্ফীতি, লুটের মধ্য দিয়ে অর্থের স্ফীতি। এই হলো আজকের এই গত 30, 31, 32 বছরের ধাপে ধাপে নয়া উদারনীতি এই ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছে। এবং এতে হ্যাঁ অনেক কর্পোরেশন উঠে গেছে, এ তো পুঁজিবাদের স্বাভাবিক নিয়ম, যে 10টা কর্পোরেশন যদি থাকে, 10 জন পুঁজিপতি যদি থাকে, তাদের নিজেদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে হয়তো দুটো হলো, তাহলে এই 10 জনের পুঁজি 2 জনের হাতে কেন্দ্রীভূত হলো, আর তার সঙ্গে এই যে শক্তি বাড়লো, পুঁজির কেন্দ্রীভবন ঘটে, কারখানা উঠে যেতে পারে, কোম্পানি উঠে যেতে পারে, কিন্তু পুঁজির কেন্দ্রীভবন এটা ঘটছে। ফলে এই চরিত্রের কারণে সমগ্র উৎপাদন ব্যবস্থা সংকটের মধ্যে আছে, আর এই চরিত্রের কারণে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ভয়ঙ্কর। সেই কারণে আমরা বলতে পারি যে আসলে তাহলে আজকে আমাদের শিল্পের সংকট, আমাদের পুঁজিবাদী অর্থনীতির যে সংকট, এইটা শুধুমাত্র একটা সাধারণ সংকট নয়, এটা ব্যবস্থার ভিতরের সংকট।
ব্যবস্থার ভিতরের সংকট, তাহলে এটাকে আমরা সিস্টেমেটিক ক্রাইসিস বলতে পারি। সিআইটিউ এটাকে চিহ্নিত করছে, কামিং কনফারেন্সেও সিআইটিউ এই কথা বলবে যে এটা হলো একটা তার ব্যবস্থার কি বলবো, মানে তার সিস্টেমেটিক ক্রাইসিসের বাংলা কি হবে, যা হবে হবে, যে ব্যবস্থার মধ্যে থেকেই এই সংকট এর জন্ম দিচ্ছে। এবং এই সংকট থেকে বেরোবার জন্য পুঁজিবাদের আওতা থেকে যে রাস্তায় যাওয়ার প্রয়োজনীয়তা ছিল, আমি বেশি তথ্যের জায়গায় যাব না, আমি শুধু একটা উদাহরণ দিই। কোভিডের প্রথম পর্বে যখন এই আওয়াজ উঠল, ইউরোপের কোন দেশ বলতে পারবো না, দুটো দেশে আওয়াজ উঠেছিল যে এই মেডিকেল স্বাস্থ্যের গোটা ব্যাপারটা যেহেতু বেসরকারি হয়ে গেছিল, ফলে ইউরোপে কোভিডের সময় এইরকম একটা আওয়াজ উঠলো যে আগের মতো না হলেও স্বাস্থ্য হল্যান্ড আরো পর্তুগাল আরো অনেকগুলো দেশ, প্রায় সব দেশেই আওয়াজ উঠেছিল যে সরকার স্বাস্থ্যে আবার তার ভূমিকা পালন করুক। যেটা চৌহান বলছিল যে কোভিড হয়েছে, অসংগঠিত অল্প রোজগারের শ্রমিক, সে বাঁচানোর জন্য কর্পোরেট হাসপাতালে ভর্তি করেছে, বেঁচেছে কি বাঁচেনি পরের কথা, কিন্তু একটা মোটা অঙ্কের বিল চলে এসছে, মানুষ দিতে পারছে না। ফলে এই আওয়াজ উঠেছিল যে সরকার ভূমিকা পালন করুক। বিভিন্ন অর্থনীতিবিদ, আমাদের দেশে প্রভাত পট্টনায়কের মতো কোনো পুঁজিবাদ বিরোধী অর্থনীতিবিদ নয়, গোটা পৃথিবীতে পুঁজিবাদী অর্থনীতিবিদদের মধ্যেই এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। তারা এই কথা বলছেন, এই সওয়াল তারা করছেন যেভাবে নয়া উদারনীতির নাম করে গোটা 30-31 বছরে যেভাবে রাষ্ট্রের উদ্যোগকে বাতিল করে সবটা বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যেভাবে ম্যানুফ্যাকচারিং যে এরিয়া, উৎপাদনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এইটা ঠিক হচ্ছে না। ফলে এই যে সিস্টেমিক ক্রাইসিস, ব্যবস্থার ভিতর থেকে এই যে সংকট, এই সংকটের যদি মোকাবিলা করতে হয় তাহলে এটা 1945 সালে ফিরে যাবে না, রাজীব ঠিকই বলেছে। কিন্তু বাজারকে চাঙ্গা করতে গেলে পরে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে পরে, পুঁজিবাদকে বাঁচানোর স্বার্থে এই যে ব্যাপক উৎপাদনহীনতা এবং ফাটকা কারবার, উৎপাদনের ক্ষেত্র থেকে, পুঁজি বিনিয়োগের ক্ষেত্র থেকে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মানে আর্থিক লেনদেনের জায়গায় এই যে চলে যাচ্ছে, এটাকে আটকাতে হবে, সরকারকে ভূমিকা পালন করতে হবে, বাজারে সরকারকে নামতে হবে, সরকারকে কলকারখানা বাঁচানোর জন্য পয়সা কড়ি দিতে হবে। আপনারা অনেকে বলবেন কেন পয়সা কড়ি তো সেই 2008 সাল থেকে দিচ্ছে, বেল আউট প্যাকেজ, ঠিক, বেল আউট প্যাকেজ। 8 সালে যে ক্রাইসিস হয়েছিল আন্তর্জাতিক ধনবাদী অর্থনীতিতে, পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশ বেল আউট প্যাকেজ দেয়নি। চীন বেল আউট প্যাকেজ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলিকে, চীন বেল আউট প্যাকেজ দিয়েছিল সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। তাদের কন্ডিশন ছিল এই অর্থ নিয়ে তুমি এই অর্থ উৎপাদনের জন্য ইনভেস্ট করো। আর ভারতবর্ষ সহ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই সমস্ত দেশে বেল আউট প্যাকেজ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কন্ডিশন জুড়ে দেওয়া হয়নি। সেই জন্য আপনাদের মনে আছে তখন পার্লামেন্টে ছিলেন সীতারাম ইয়েচুরি একটা বক্তৃতা করে বলেছিলেন যে তোমরা এই যে বেল আউট প্যাকেজ দিচ্ছ, তাহলে তোমরা আসলে কি করছো, প্রাইভেট কর্পোরেশনগুলো সংকটের মধ্যে পড়ে উঠে গেছে, সেই কর্পোরেশনগুলোকে বাঁচানোর জন্য তুমি সরকারি ব্যাংক থেকে তাদেরকে টাকা দিচ্ছ, যেটা চৌহানও বলেছে একটু আগে। তাহলে প্রাইভেট কর্পোরেশনগুলোর যে দেনা, সেই দেনা তুমি রাষ্ট্রায়ত্ত দেনা এবং জনগণের দেনায় পরিণত করলে। এবং এই বেল আউট প্যাকেজ পেয়ে আমাদের দেশ সহ পৃথিবীর কোন দেশে কোন প্রাইভেট কর্পোরেশন সেই টাকা উৎপাদনের ক্ষেত্রে তারা ইনভেস্ট করেনি, বিনিয়োগ করেনি। ফলে সেই কারণে এই যে সিস্টেমিক ক্রাইসিস, এই যে ব্যবস্থার ভিতর থেকে এই যে সংকট, এই সংকট থেকে বাঁচার জন্য যে কাজ করা দরকার, আমাদের দেশের শাসক শ্রেণী কারা? আম্বানি আদানিরা শাসক শ্রেণী, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের ম্যানেজারের কাজ করে, শাসক শ্রেণী তারা। সেই শাসক শ্রেণীর স্বার্থে দেশ চালাচ্ছে। বলেছে চৌহান, আমি কথাটাকে রিপিট করব না, যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা দেনা কেবলমাত্র আদানির, সেই দেনাটাকে সে মুকুব করে দিয়েছে।
আর একজন সাধারণ চিত্তরঞ্জনের একটা সাধারণ ছেলে যাক ব্যাংকে, বলুক তো আমি একটা টোটো কিনবো, আমি একটা দোকান করব, আমাকে 2 লক্ষ টাকা লোন দাও, দেবে? দেবে না। ধরার লোক না থাকলে দেবে না। আর অথচ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আদানি ছেড়ে দিল। এতে একটা উদাহরণ। সবাই আমরা জানি যে করোনার সময় যখন 2020 এপ্রিল মাসে আমাদের দেশের 34% আমাদের জিডিপি আমাদের দেশে কমে গেল, সবচেয়ে কমেছিল 2020 এপ্রিল মাসে। সেই সময় আম্বানির প্রফিট বেড়েছিল ওই এপ্রিল মাসে প্রায় 35%। তাহলে তখন কলকারখানা সব বন্ধ, করোনায় সবকিছু বন্ধ, লকডাউন চলছে। পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ কোটি কোটি পরিযায়ী শ্রমিকদের রাস্তার উপর আমরা দেখেছিলাম। নতুন ভারতবর্ষ আমরা চোখের সামনে দেখেছিলাম, মর্মান্তিক চেহারা। সবকিছু বন্ধ, উৎপাদন নেই, বাজারে বিনিয়োগ নেই, বাজার বন্ধ, জিডিপি কমে গেছে 34%। তার ব্যাখ্যা পাওয়া যায়, উৎপাদন নেই। কিন্তু এর ব্যাখ্যা কি করে পাওয়া যায়? 35% আম্বানির সম্পত্তি বাড়ছে সেই একই মাসে। খোলা চোখে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ব্যাখ্যা এর একটা আছে। ব্যাখ্যাটা হলো এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে যে বিপুল পরিমাণ সম্পদ, টাকা তারা দেনা করেছে, এই টাকা তারা শোধ দেয়নি। এই সময়তেই আপনাদের মনে আছে যে 2020 সালের মে মাসে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন আত্মনির্ভর ভারত। অনেক এখন ভুলে গেছে, মিডিয়াতে এসব আলোচনা হয় না। আর তারপরে নির্মলা সীতারামন আর তার একটা ডেপুটি, নাম ভুলে গেছি, 7 দিন ধরে তার বেওরাতি তার ব্যাখ্যা দিয়ে গেল। আর সেই সময়তেই এই আত্মনির্ভর ভারতের কথা যখন বলছে, সেই সময়তেই এনএমপি অ্যানাউন্স হয়েছিল, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন অ্যানাউন্স হয়েছিল। সেই সময়তেই এই ধরনের আম্বানি আদানিদের জন্য ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। তাহলে প্রোডাকশন নেই, বাজার বন্ধ, দেশের জিডিপি কমছে, কিন্তু আম্বানি আদানির জিডিপি বাড়ছে। মানে হলো অর্থ এবং সম্পদ, যা জাতীয় অর্থ এবং জাতীয় সম্পদ ছিল, সেগুলোকে তারা সরকারের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় তারা সেগুলোকে লুট করছে। বাজারে দেখবেন একটা কথা চালু আছে, ক্রনি ক্যাপিটালিজম। এই কথাটা প্রথম বাজারে এসেছিল 1997 সালে। ওই মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, ওই যে দেশগুলো যাদেরকে এশিয়ান টাইগার বলা হতো, তাদের যখন আর্থিক বিপর্যয় হলো, তখন এই কথাটা এসেছিল। ঠিক একই রকম অবস্থা। সরকারের ভাড়ার থেকে সরকার কাজ করেছিল প্রাইভেট কর্পোরেশনগুলোর জন্য। প্রাইভেট কর্পোরেশন যখন ডুবে গেল, সরকারের ভাড়ার থেকে তাদেরকে পয়সা দেওয়া হলো, ফলে তাদের প্রাইভেট লোনটা জনগণের লোনে পরিণত হয়ে গেল, গোটা দেশের অর্থনীতি ধসে পড়ল। এশিয়ান টাইগার বলে আজকে আর কোনো কথা শুনতে পাওয়া যায় না। তখন এই কথাটা বাজারে এসেছিল। ক্রনি কথার আসল মানে কি? আমরা বাংলায় ধান্দা ধনতন্ত্র বলেছি বোঝানোর সুবিধার জন্য, তার লুটেরা চেহারাটা বোঝানোর জন্য। এবং আজকের এই যে সিস্টেমিক ক্রাইসিস, এই সিস্টেমিক ক্রাইসিসের প্রধান কারণ হলো, আমি এতক্ষণ ধরে যেটা বললাম, লুট, ব্যাপক লুটপাট, সম্পদের লুট। ক্রনি কথাটার বাংলা মানে হলো বন্ধু। ইংরেজিতে, হিন্দিতে এটা ভালো বোঝানো যায়, বাংলায় বোঝানো যায় না। হিন্দিতে অনেক সময় আমরা বলি না ইয়ার, দোস্ত নয়, দোস্ত মানে বন্ধু বোঝা যায়। যখন আমরা ইয়ার শব্দটা ব্যবহার করি, ইয়ার মানে কি রকম, এটা মানে একেবারে নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। তেমনি ক্রনি ইংরেজি এই কথার মানে হলো এরকম। তাহলে ক্রনি ক্যাপিটালিজম কেন কথাটা এলো? না, সরকার যাদের অর্থনীতি পরিচালনা করার কথা, দেশ রক্ষা করার কথা, দেশের সম্পদকে বাঁচানোর কথা, জনগণের জীবন জীবিকাকে রক্ষা করার কথা, তারা এই বড় বড় কর্পোরেটের ইয়ারে পরিণত হয়ে গেছে, ইয়ারদোস্তে পরিণত হয়ে গেছে। তারা গোটা দেশকে, গোটা অর্থনীতিকে তাদের ইয়ারদোস্তদের জন্য, লুটের জন্য খুলে দিয়েছে, আম্বানি আদানিদের জন্য। সেই জন্যই ক্রনি ক্যাপিটালিজম এই শব্দটা আসে। আমরা বাংলায় এত করে ব্যাখ্যা করা যায় না, তাই আমরা বলেছি যে এর ধনতন্ত্র। কি বলে? ধান্দার ধনতন্ত্র। ফলে যাই হোক, আমি আর কথাকে বাড়াচ্ছি না। তাহলে এই সংকট যেখানে চৌহান এবং রাজীব শুরু করেছে, আমি শুরুতে বলেছি, আমি আজকের এই মিটিংয়ে বসে অনেক কিছু শুনেছি, শিখেছি ওদের বক্তৃতার মধ্য দিয়ে। তাহলে আমার কথা আমি তার সঙ্গে কথাটা সংযোজন করলাম যে এই সংকট, চিত্তরঞ্জনের সংকট শুধু চিত্তরঞ্জনের সংকট নয়, সামগ্রিক আমাদের দেশ পরিচালনার, পুঁজিবাদী অর্থনীতি পরিচালনার যে সিস্টেমিক ক্রাইসিস, ব্যবস্থার ভিতর থেকে যে সংকট, এবং এই সংকট তৈরি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, এবং এই সংকট তৈরি হচ্ছে যাদের
রক্ষা করার দায়িত্ব রক্ষক ভক্ষকদের হয়ে কাজ করছে, রক্ষক তার ইয়ারদোষ ভক্ষক তাদের পক্ষে কাজ করছে। ক্রনি ক্যাপিটালিজম, ধান্দার ধনতন্ত্রকে লাগু হয়েছে বলে আমাদের এই সংকট। আমি এবার দু তিনটে ছোট ছোট করে কয়েকটা কথা বলবো, এটাকে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। রাজীব চৌহানের বক্তৃতা করবার পর এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে যেটা বললাম যে উৎপাদনের ক্ষেত্রকে কমিয়ে দেওয়া হচ্ছে, এবার আমাদের দেশে বিরাট তার দেশ, বিরাট তার অর্থনীতি, ভাঙতে সময় লাগবে, একদিন দুদিন হবে না, অত সহজ নয়। অত সহজে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বিক্রি করতে পারছে না। শ্রমিকদের লড়াইয়ের ফলে অ্যালয় প্ল্যান্টকে বিক্রি করতে পারেনি এখনো পর্যন্ত। আইনের কিছু বাধ্যবাধকতা আছে, যদিও আরএসএস বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা আছে লোকসভাতে, যে কোনো আইনকে ওরা বদলে দিতে পারে, এবং বদলে দিয়ে ওরা নয়া লেবার কোড ওরা লাগু করেছে। আমি এটাকে লেবার কোড বলি না, আমি এটাকে ক্যাপিটাল কোড বলি। লেবার কোড মানে কি? ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যে অধিকার অর্জন করেছিল, বিভিন্ন শ্রম আইন, বোধহয় 64টা শ্রম আইন, আর এখানে 44টা শ্রম আইনকে শ্রম আইন শ্রমিকের স্বার্থে শ্রম আইন হয়েছিল, তার অনেক গলতি ছিল। কিন্তু এই যে লেবার কোড তৈরি হয়েছে, এটা শ্রমিকের স্বার্থে নয়, এটা কর্পোরেটের স্বার্থে, পুঁজির স্বার্থে, ক্যাপিটালের স্বার্থে। তাই ওরা যে নামই বলুক না কেন, সিআইটির একজন কর্মী হিসাবে, একজন শিক্ষানবিশ ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে আমি এটাকে সবসময় বলি, এটা ক্যাপিটাল কোড, লেবার কোড নয়। এটা ক্যাপিটালের স্বার্থে লেবারকে, শ্রমকে, শ্রমিককে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আইনি ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, তাহলে সহজ নয় সেই জন্য। কিন্তু যদি আমরা দেখি উৎপাদন বৃদ্ধির যে হার ক্রমশ নিচে নেমে আসছে, নামতে 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 নামতে, এটা ঠিকই যে 2021-এ কোভিডের ওই লকডাউনের পরিস্থিতিটাকে একটু অতিক্রম করবার পর খানিকটা একটু চাঙ্গা হয়েছিল, কিন্তু গত জুলাইয়ে, 2022-এর জুলাইয়ে আমাদের দেশে উৎপাদন বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, সেটা হলো 2.4%। এটা জাস্ট একটা পরিসংখ্যান, এটাকে ব্যাখ্যার জায়গায় আমি যাচ্ছি না। রাজীব এবং চৌহান যেটা বলেছে আমাদের এই চিত্তরঞ্জন কারখানার অন্যতম সমস্যা হিসাবে, চৌহান একভাবে বলেছে, রাজীব আর একভাবে বলেছে। তুমি টার্গেট দিচ্ছ এই উৎপাদন করতে হবে, তুমি আমার মুখ থেকে বলানোর চেষ্টা করছো আমি পারবো না, অথচ আমি যাতে না পারি তার ব্যবস্থা তুমি করছো। আমিও যেটা বললাম যে এক লাইনে, রেসের লাইনে দাঁড় করিয়ে দিয়ে পিছন দিতে হাত দুটোকে বেঁধে দেওয়া বা পাটাকে টেনে দেওয়া, যেটা হচ্ছে যে এইটা আজকে সার্বিকভাবে বাড়ছে। যে একটা কারখানাতে একটা ফিনিশ প্রোডাক্ট, সেইটা যাতে না তৈরি হয়, যাতে এই অ্যাসেম্বলিংটা বাড়ে, এইটার একটা প্রবণতা, বললো না নয়া নয়া কর্পোরেটাইজেশন। এবং এইটা, এই যে বিপুল পরিমাণ ঠিকা শ্রমিক তাদেরকে ব্যবহার করে সহজেই, তাহলে এইটা আর একটা নতুন বৈশিষ্ট্য উৎপাদনের ক্ষেত্রগুলোতে, সেখানে কোনো ফিনিশ প্রোডাক্ট হচ্ছে না। ও আমায় বললো এখন আমরা 60% প্রোডাকশন করি, 40% আমদানি করে তারপর আমরা অ্যাসেম্বল করি। ও বলেছে টার্গেট হলো 100% অ্যাসেম্বলিং শপে পরিণত করে দেওয়া। তাহলে এইটা একটা বৈশিষ্ট্য, আমার ধারণা চিত্তরঞ্জনে কমরেডদের কাছে বা চিত্তরঞ্জনের মানুষদের কাছে এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যা আমরা তৈরি করতে পারি আমরা সেটা তৈরি করছি না। আবার আমাদের দেশে নতুন করে আমদানি নির্ভরতা বেড়েছে। আমাদের দেশে 72-তে পেটেন্ট আইন নেওয়ার পরে আমাদের দেশে শিল্প উৎপাদনে আমরা খানিকটা হলেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলাম। একইভাবে আমাদের কৃষিক্ষেত্র খানিকটা হলেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলাম। একসময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করতে হতো, কি যেন একটা নাম ছিল, PL 480, আমার কারণ 420 মনে হচ্ছে, তো যাই হোক, তো PL 480 আমদানি করতে হয়েছিল, তারপরে করতে হয়নি। আবার আশঙ্কার মেঘ তৈরি হয়েছে আমাদের দেশে কৃষি উৎপাদনের ক্ষেত্রে। শিল্প উৎপাদন যেমন কমছে, কৃষি উৎপাদনও তেমন কমছে। ক্রনি অর্থনীতি থাকলে প্রথম আঘাতটা হয়তো শিল্পের উপর আসবে, যেমন নয়া উদারনীতিতে প্রথম আঘাতটা শিল্পের উপর এসেছিল, কিন্তু সেই আঘাতটা শুধুমাত্র শিল্প উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন, পরিষেবা ক্ষেত্র সামগ্রিকভাবে মানুষের, প্রতিটা মানুষের পরিবারে গিয়ে ঢুকবে। কেউ পার পাবেন না, আমি আবার চিৎকার করে বলছি, কেউ পার পাবেন না। যদি কেউ মনে করেন আমার জেনারেশন কেটে যাবে, তিনি সবচাইতে স্বার্থপর মানুষ। আপনার জেনারেশন কেটে যেতে পারে, আপনার ছেলে মেয়ের জেনারেশন কাটবে না। আপনার ছেলে মেয়ের পর আপনার নাতি নাতনিদের জেনারেশন আসবে।
মানুষ কেবল নিজের কথা ভাবে না। আমি যখন আমার দাদুর কথা ভাবি, আমার দাদুর এই নাম ছিল, আমার বাপের এই নাম ছিল, আমার এই নাম, আমার মেয়ের এই নাম, এখন আমি দেখতে পাচ্ছি না চোখে, আমি বেঁচে থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম থাকবে। সেই মানুষই তো মানুষ, অতীতকে স্মরণ করে, যেটা রাজীব বলেছে, নিজের কথা ভেবে ভবিষ্যতের কথা ভাবতে পারে। কেউ বাঁচবে না যেভাবে লুঠেরাদের কাছে গোটা দেশের অর্থনীতিকে, সমাজকে, মানুষের জীবনকে বলি প্রদত্ত হিসাবে দেখানো হচ্ছে, করার চেষ্টা হচ্ছে। ভয়ঙ্কর বিপদ তাতেই হবে। ফলে এই যে আমদানি নির্ভরতা আবার বেড়ে যাবে, তার একটা সম্ভাবনা। ফলে সেই সিস্টেমিক ক্রাইসিসের মধ্যে নতুন করে আর একটা বৈশিষ্ট্য যুক্ত হবে। আর এটা তো ব্যাখ্যা করার কোনো দরকার নেই। আমি শুরুতে যে কথাগুলো দিয়েছি সংকটকে বোঝানোর জন্য, যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ব্যাপক বেসরকারীকরণ। আচ্ছা, বেসরকারি ক্ষেত্রে খুব উৎপাদন বাড়ছে না, বেসরকারি ক্ষেত্রে উৎপাদন বাড়ছে না। কারণ এই যে আমি একটু আগে যে হিসেবটা দিলাম, যে জুলাই 22-এর জুলাইয়ে শিল্প উৎপাদন যে বৃদ্ধির হার, সেটা 2.4% এসে এই যে দাঁড়িয়েছে, এটা তো শুধুমাত্র সরকারি ক্ষেত্র না, সারা দেশের উৎপাদনের ক্ষেত্র। তাহলে এই যে উৎপাদনের ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র কিন্তু উৎপাদনের ক্ষেত্র বাড়ছে না। আমি আগেই বললাম স্বনির্ভরতার জায়গাটা, এবং যেভাবে আমাদের দেশের পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এই যে একটা সময় যখন দেশ স্বাধীন হবার পরে ভারত সরকারের উদ্যোগে ইস্পাত কারখানা তৈরি হয়েছিল, বিদ্যুৎ কারখানা তৈরি হয়েছিল, এমএমসির মতো কারখানা তৈরি হয়েছিল, সিএলডব্লিউ তৈরি হয়েছিল। কেন এগুলো তৈরি হয়েছিল? কেন ভারত সরকারের উদ্যোগে রেলের সম্প্রসারণ হয়েছিল? কেন রাস্তাঘাট তৈরি করা হয়েছিল? কেন জলপথ পরিবহন, আকাশপথ পরিবহন, এগুলো তো সব ভারত সরকার চালিয়েছিল। যা প্রাইভেট ছিল সব তো রাষ্ট্রীয়করণ হয়েছিল। কেন না? এগুলো পরিকাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত। পরিকাঠামোতে আজকে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, এই 100 টাকা কালই আমাকে রিটার্ন দেবে না, কিন্তু এই পরিকাঠামোর ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট যে পরিবেশ তৈরি করবে, তাকে কেন্দ্র করে ভবিষ্যতে সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে, অর্থনীতির বাজার সম্প্রসারিত হতে পারে। আজকে পরিকাঠামোর ক্ষেত্র, ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটাতে ব্যাপক যে বেসরকারীকরণ করা হচ্ছে, যা আগামী দিনে অর্থনৈতিক বিকাশের যে সম্ভাবনা যতটুকু যদিও আজকে বেঁচে আছে, এর মধ্যে ঠোকাঠুকি করে লড়াই করে সেটাকে কিন্তু নতুন বিপদের জায়গায় দাঁড় করাবে। আর বলবার অপেক্ষা তো রাখে না যে এর ফলে কর্মসংস্থানের যে জায়গাটা, সেই কর্মসংস্থানের জায়গাটা আজকে কোন জায়গায়? আজকে ভারতবর্ষের সর্বশেষ হিসেব বেরিয়েছে, ভারতবর্ষের মোট যা শ্রমশক্তি, সেই শ্রমশক্তির 9% মতো গ্রাম শহর মিলিয়ে, আশপাশে 1-1.5% কম বেশি হতে পারে, আমার এই মুহূর্তে পরিসংখ্যানটা মনে পড়ছে না, সেটা আজকে বেকার। এই দেখবেন কদিন আগে একটা কাগজে একটা খবর বেরিয়েছে যে ভারতের সরকার তো আর কোনো হিসেব দেয় না, আগে বোন যেটা করেছে এখন দাদা সেটা করছে। এই যেমন কৃষি আইন, 20 সালের 20 সেপ্টেম্বর তারিখে কৃষি আইন পাশ হয়েছিল জোর করে রাজ্যসভাতে, এদেরকে বার করে দিয়ে, বামপন্থী 9 জন এমপিকে বার করে দিয়ে, এই বুথজ্যামের মতো ব্যাপারটা ভোটের সময় বার করে দিয়ে। কিন্তু সেই আইন, সেই রকম কৃষি আইন 14 এবং 17 সালে দাদার আগে বোন করে দেখিয়ে দিয়েছে। কারণ এদের আলাদা আলাদা শোরুম, কিন্তু এদের প্রোডাকশন হাউসটা একই, নাগপুর থেকে এরা প্রোডাক্ট, এসব নাগপুরের প্রোডাক্ট, তাহলে আলাদা কিছু নেই, ঠিক আছে যা আছে আছে। তো আমি যে কথাটা বলছি, যে কি কথা বলতে গিয়ে ওদিকে চলে গেলাম, হ্যাঁ, এই যে হিসেব, বেকার কারা, এই যে আমি 9%-এর মতো কথা বললাম, 5 কোটির ওপর বেকার ভারতবর্ষের। এই যে কথাটা 9%-এর যে কথাটা এলো প্রায়, এর হিসেব কি? হ্যাঁ, মনে পড়েছে, ওই যে দেখবেন কাগজে বেরিয়েছিল যে বেসরকারি প্রতিষ্ঠান তারা যে সার্ভে করছে, সেই সার্ভের ফলে ভারতবর্ষের অর্থনীতি এবং শিল্পের যে ভয়াবহ চেহারা, সেইটা সামনে চলে আসছে। এখন যাতে এই বেসরকারি বা অসরকারি এই সার্ভেগুলো যাতে হতে না পারে, পণ্ডিত নেহরুর নেতৃত্বে আইএসআই তৈরি হয়েছিল মহালানবিশকে সামনে রেখে। যে কোনো একটা দেশের অর্থনীতির বিকাশের ক্ষেত্রে পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতি কেন? ধরুন আপনি মাসে 50,000 টাকা রোজগার করছেন,
তা আপনার যদি হিসেব না থাকে যে আমার খেতে কত লাগে, পড়তে কত লাগে, ছেলে মেয়েদের পড়াতে কত লাগে, আমার ট্রান্সপোর্ট কস্ট কত যেতে পারে, কত ব্যাংকে জমা করতে হবে, কত বিভিন্ন স্কিমে কাটাতে হবে, বা কোনো সময় যদি জিনিসের দাম বেড়ে গেলে কি হতে পারে, তার যদি একটা হিসেব না হয় ঠিকভাবে সংসার চলবে? দেশ চালানো তো পরের কথা। তাহলে এই যে পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ যে কোনো কিছুর ক্ষেত্রে। এই যে আজকে বলে দেয় ঝড় উঠছে, ওই ঝড়ের এই নাম, আমরা তারপর ঠাট্টা করি, টিভিতে সব আলোচনা হয়, তারপর সেই ঝড় আসে, আমরা একেবারে ঝড় কখন আসবে, কোথায় পড়বে সবটাও মোটামুটি জানা যায়, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে না, সকালবেলায় মেঘলা থাকবে কিনা। তাহলে এইগুলো তো বিজ্ঞান প্রযুক্তির ফলে মানুষ জানতে পারছে। কিন্তু কি জানছে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে, মেশিনকে ব্যবহার করে মানুষ কি জানছে? মানুষ কিছু তথ্য জানছে। তথ্য, পরিসংখ্যান বাস্তবকে বিচার করতে শিখিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে। আজকে আমাদের দেশে পরিকল্পনা দপ্তরকেও তুলে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে পরিসংখ্যান সংগ্রহের যে জায়গাগুলো সেটাকে তুলে দেওয়া হয়েছে। কতদিন আইএসআই থাকবে কি আমরা জানি না, কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যে ধরনের সার্ভে করছে সেটা যাতে করতে না পারে তার জন্য ভারতবর্ষের পার্লামেন্টে নতুন করে আইন আনার পরিকল্পনা হচ্ছে। কারণ তাতে তো দুধকে দুধ, পানিকে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন ভয়ঙ্কর জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে সেই পরিসংখ্যানে যে ভারত সরকার এই যে 9% বেকারের কথা বলেছে, 5 কোটি বেকার, এর মধ্যে কাদের নাম নেই? তাহলে বাকি 91%-এর মধ্যে কারা আছে? আপনারা এই কারখানায় যারা কাজ করছেন, আপনাদের থেকে শুরু করে সেই জোয়ান ছেলেটা বা জোয়ান মেয়েটা যে যে সপ্তাহে 2 ঘন্টা অন্তত কোথাও না কোথাও কিছু না কিছু কাজ করে। মানে পরিসংখ্যানের জালিগিরিটা বোঝাতে পারলাম? আপনাদের সঙ্গে একই ব্র্যাকেটের মধ্যে ফেলছে 91%-এর মধ্যে কারা? সেই যুবক বা যুবতী যে সপ্তাহে মাত্র 2 ঘন্টার জন্য কোথাও কিছু না কিছু কাজের জন্য এনগেজ থাকছে। কত রোজগার করছে, কি পাচ্ছে, সেগুলো কোনো মূল্যই নেই। তাহলে যদি কেউ সপ্তাহে 2 ঘন্টা কোথাও এনগেজ থাকে, তাহলে তাকে আর এদেশের পরিসংখ্যানে তাকে আর বেকার বলে ধরা হচ্ছে না। তাহলে সেই হিসাবে 9%, 5 কোটি বেকার। তাহলে আসলে বেকারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? বেকার সংখ্যা বোঝার জন্য পরিসংখ্যান দেওয়ার দরকার নেই, আমরা চারপাশে যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো। আমরা এখানে আলোচনা করতে এসেছি, রেলের বেসরকারীকরণ শুরু হয়ে গেছে। রাজীব চৌহানের বক্তৃতার আপনাদের অভিজ্ঞতার পর আমার ব্যাখ্যা করার কোনো দরকার নেই। এবং এর ফলে রেল কি লাভবান হচ্ছে না রেল ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই জানে। 2017-তে এই প্রাইভেটাইজেশন, ব্যাপক প্রাইভেটাইজেশনের ফলে রেল 2017-তে যেখানে তার রাজস্ব ইনকাম ছিল $25.02 বিলিয়ন, সেখানে 2020-তে 3 বছর পর তার ইনকামটা $24 বিলিয়ন, সে ইনকামটা নেমে গেছে। সাধারণ মানুষের উপর যে ভর্তুকি দেখবেন, এই উনি প্রধানমন্ত্রী হওয়ার পর টিকিটের উল্টো দিকে লিখে দিচ্ছে এই টিকিটটা আসলে তোমার কত তোমাকে ভর্তুকি দিতে হচ্ছে। তো জন্ম থেকে তো শুনে আসছি যাত্রী ভাড়া থেকে রেল কখনো ইনকাম করে না। রেল ইনকাম করে মূলত পণ্য পরিষেবাতে, সবাই জানে। সেই জন্য তো আমরা দেখেছি আসানসোল স্টেশনে বসে আছি, ট্রেন আসার কথা হয়তো 7:20-তে, বসে আছি, ট্রেন দাঁড় করিয়ে রেখেছে বড়াচকে, একটার পর একটা মালগাড়িকে পাস করাচ্ছে। রাগ হলো, এটাই স্বাভাবিক, রেল এটাই করে। কিছু ডেলি প্যাসেঞ্জারদের টাইম বাদ দিলে পরে এটা করে। কেন করে? কারণ ওটা তার রোজগারের জায়গা। তাহলে তুমি সেই জায়গায় বাড়াও। রেলের পণ্য পরিষেবাকে প্রাইভেটাইজ করে দিয়ে পণ্য পরিষেবা, রেল হু হু করে রেলের পণ্য পরিষেবা কমছে, প্রাইভেট পণ্য পরিষেবা, রোড ট্রান্সপোর্টে প্রাইভেট পরিষেবা বাড়ছে। আমি এটা নিয়ে বিতর্কের জায়গায় যাচ্ছি। তাহলে আমার কথা হলো যে এনএমপি, আমি আগেই বলেছি, আপনার চলে যান আসানসোল স্টেশনে। বেশ কয়েক মাস আগে স্টেশনে নেমে তো আমি অবাক, স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে যেখানে বার্নপুর যাওয়ার বাসগুলো থাকে দেখি একটা পেল্লাই বাড়ি উঠেছে। আমি আমার একজনকে জিজ্ঞেস করলাম, এটা রেলের কি অফিস হলো? বললো রেলের অফিস হলো। আমি জানতাম ওই জায়গাটা রেলের জায়গা, আমি তো ওখানে কাজ করতাম, মানে সংগঠনের কাজ। তো বলে না, এটা রেলের বাড়ি নয়, এই জায়গাটাকে লিজ দিয়ে দিয়েছে, পেল্লাই একটা বাড়ি উঠে গেছে, প্রাইভেট ট্রেন চালু হয়ে গেছে।
রেলের বিভিন্ন সার্ভিস জায়গাগুলো প্রাইভেট হয়ে গেছে, ক্যাটারিং সিস্টেম প্রাইভেট, ওয়াশিং সিস্টেম প্রাইভেট, কত বলবো। তাহলে আস্তে আস্তে এটা তো চোখের সামনে আউটসোর্সিং করা, কিন্তু যেটা চোখের সামনে আউটসোর্সিং নয়, কিন্তু এনএমপি যেগুলো হবে, রেলের জমি বিপুল পরিমাণ রেলের জমি আছে, এনএমপি হবে প্রোডাকশনের জায়গাগুলো, ওয়ার্কশপের জায়গাগুলো। ধরুন বড়াচক স্টেশন প্রাইভেটাইজেশন হবে নাকি? কে বড়াচক স্টেশনে প্রাইভেট লিজ নেবে? কটা লোক যায়? তাহলে কোনগুলো এনএমপির মধ্য দিয়ে প্রাইভেট কর্পোরেট কোন জায়গায় যাবে? যেটা লাভজনক জায়গা। তাহলে লাভজনক জায়গা যেটা রেল চালাতে পারলে পরে, যেটা লাভজনক হয়ে রেলের লাভ হবে, সেই জায়গা দিয়ে দিচ্ছে কর্পোরেটকে। এই নীতিতে চলছে। ফলে সেই জন্য বললাম সমস্যাটা তার সিস্টেমিক যে সমস্যা। এই যে পিপিপি মডেল, তার একটা নতুন গ্যারাকল, ইঞ্জিন তৈরির কারখানা, ওই যে কোথায় জানো ওটা, বারাণসী, ডিএলডব্লিউ, তারপর ওই যে যেটা ওরা দুজন বলল গুজরাট। যাই হোক, আমি আর বিস্তৃত জায়গায় যাচ্ছি না, মায়ের কাছে মাসির গপ্প করে কোনো লাভ নাই। এটা কি শুধু রেল? বিদ্যুতের ক্ষেত্রে আজকে অবস্থা কি? বিদ্যুতের সমস্ত, সে প্রোডাকশনই হোক, সে ডিস্ট্রিবিউশন হোক, সবটা চলে যাচ্ছে কর্পোরেশনের। আমি জানি না আগামী দিনে ডিবিসি থাকবে কিনা। আমি তো আগেই বলেছি শুরুতে, দুর্গাপুরের 5টা ইউনিট ছিল, 5টা ইউনিট থেকে প্রোডাকশন শেষ। ডিপিএল এর 135 জন বিদ্যুৎ শিল্পের শ্রমিককে ট্রান্সফার করে দিচ্ছে সরকারের খাদ্য দপ্তর আর অন্য দপ্তরে। লক্ষ্যটা কি? তাহলে যেভাবে দিল্লির সরকার চলছে, সেই একইভাবে রাজ্য সরকার চলছে। বিদ্যুতের মতো একটা শিল্প, আধুনিক শিল্প চালানোর জন্য বিদ্যুৎ বাদ দিয়ে আধুনিক শিল্প চলতে পারে? সবাই জানে এর একটাই উত্তর, যে না, চলতে পারে না। তাহলে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এটা যদি কর্পোরেটাইজ হয়ে যায়, প্রাইভেটাইজেশন হয়ে যায়, সরকার যদি সেখান থেকে সরে যায়, এমনিতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের বিল কোন জায়গায় যাচ্ছে। তাহলে তার প্রভাব তো সমস্ত শিল্পে পড়বে। আমাদের নোটবন্দির অভিজ্ঞতা আছে, কদিন আগে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এইটা বলেননি যে নোটবন্দির পরে তার যে প্রভাব ভারতবর্ষের মানুষে হয়েছে, কত মানুষ লাইনে মারা গেছে, শুধু সেইটা কথা নয়, নোটবন্দির ফলে ভারতবর্ষের অর্থনীতিতে যে বিরাট ধাক্কা খেয়েছিল, সেই শুরুয়াত, তারপর কোভিডের পরিস্থিতি, 35% এমএসএমই উঠে গেছে, ছোট মাঝারি শিল্প। আমাদের এই চারপাশে তাকান তো, আগে সালানপুর এলাকায়, এদিকে কল্যাণেশ্বরী এলাকায় যতগুলো ছোট ছোট কারখানা চলতো, এদিকে মিহিজাম এলাকায়, আজকে সব কারখানাগুলো চলে না? চোখের সামনে আমরা দেখেছি। 35% এমএসএমই উঠে গেছে, 37% যারা সেলফ এমপ্লয়মেন্টে যুক্ত ছিল তারা শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ভারতবর্ষের প্রোডাকশনের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশনের যে জায়গা, সেটা হলো সিমেন্ট। 2014-তে 19-এ আমাদের ভারতবর্ষে সিমেন্ট প্রোডাকশন হয়েছিল 329 টন, আর 2021-এ সিমেন্ট প্রোডাকশন হয়েছে 294 টন। চারপাশে তাকালে, এই অঞ্চলের দিকে তাকিয়ে দেখুন তো, কটা একতলা বাড়ি ভেঙে 5তলা বাড়ি হয়েছে। তাহলে উৎপাদন হচ্ছে, মানে আমি বলছি যে সিমেন্টের চাহিদা বাড়ছে, সব মিলিয়ে বাজার কিন্তু বাড়ছে না। আমাদের দেশের মধ্যে সবচাইতে উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তম ক্ষেত্র, সেটা হলো ইঞ্জিনিয়ারিং। দেশের মোট কারখানা 27, যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের এখানকার যে কয়লা, সেই কয়লা শিল্পকে ধ্বংসের দিকে চালানোর জন্য উদ্যোগ চলছে। একইভাবে আমাদের এখানে ইস্পাত, সরকারি যে সমস্ত ক্ষেত্রগুলো, যেটাকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং আমরা বলি, মানে যেটা পরে নিয়েছিল, এই জায়গাগুলোতে আজকে দেখা যাচ্ছে যে 50 থেকে 60% শ্রমিক যারা হলো কন্ট্রাক্ট ওয়ার্কার, ঠিকা শ্রমিক। রেলে অ্যাকচুয়ালি কতজন ঠিকা শ্রমিক কাজ করে? আপনারা কারখানার মধ্যে আছেন, হয়তো খানিকটা হিসাব করতে পারবেন, তাও আমার ধারণা সঠিক হিসাব, কই অলোক দাবোদায় গেছে, সঠিক হিসাব খুঁজে পাওয়া যাবে না যে সিএলডব্লিউতে কতজন কন্ট্রাক্ট ওয়ার্কার আছে। আর ওপেন রেলে তো
প্রশ্নই নেই। যাই হোক, আমি আমার কথাকে শেষ করে আনবো। অয়েল ইন্ডাস্ট্রিতে 70 থেকে 75% আজকে ঠিকা শ্রমিক। নতুন একটা বাজারে নাম চলে এসছে, ওই যে বললো না, রাজীব না চৌহানকে বলছিল যে প্রাইভেট কোম্পানিগুলোর ইঞ্জিনিয়ার তাকে 21,000 টাকা দিয়ে কাজ করাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি আমি জানি না, সিএলডব্লিউতে এটা লাগু হয়েছে কিনা, ইস্পাতে এটা লাগু হয়ে গেছে। সুন্দর নাম দিয়েছে, অন জব ট্রেনিং। আগে ছিল এখানে অ্যাপ্রেন্টিস, এবং সেই অ্যাপ্রেন্টিসদের রেগুলারাইজ করতে হবে। যুব আন্দোলনও সেই লড়াই করতো, ছাত্র আন্দোলনও করতো, আর ট্রেড ইউনিয়নও সেই লড়াই করতো। শেষ কবে চিত্তরঞ্জন কারখানার অ্যাপ্রেন্টিসদেরকে নিয়োগ জবে পার্মানেন্ট করেছে আমি জানি না, ওরা বলতে পারে। হ্যাঁ, 2013 আন্দোলনের ফলে লাস্ট 2013। আর আজকে ইস্পাত শিল্পে এই যে বলছি অন জব ট্রেনিং, তারপর দারুণ দারুণ নাম, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র সুপারভাইজার। তার মানে নাম দিয়ে দিচ্ছে একটা দারুণ, একটা চকচকে ঝকঝকে। যাকে দিচ্ছে সে মনে করছে তার সোশ্যাল স্ট্যাটাস দারুণ বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে ট্রেনিং পিরিয়ড পেরিয়ে যাবার পর এই অন জব ট্রেনিদের কারু সেই ইন্ডাস্ট্রিতে কাউকে অ্যাবজর্ব করছে না। তার মানেটা কি? ট্রেনিকে কাজের মধ্য দিয়ে প্রথমত এক ঠিকাদের দিয়ে কাজ করছে, বিপর্যয় ঘটছে, দুর্ঘটনা ঘটছে। আমরা জানি চিত্তরঞ্জন কারখানা তো হয়েছিল, ইস্পাতে তো প্রায় প্রত্যেক দিন হয়, কলিয়ারিতে কতজন যে ডুবে যায় তার কোনো হিসেব থাকে না, কোনো নাম থাকে না, কোনো তাদের তালিকা নেই কত হাজার এই ধরনের ঠিকা শ্রমিক কাজ করছে। কারণ গোটা ব্যবস্থা তো লুঠেরার পক্ষে। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেও যে সমস্ত আইন কানুনগুলো ছিল, সুরক্ষার জায়গাগুলো ছিল, সেগুলো তো নেই। কারণ ভারত সরকার তো লেবার কোড তৈরি করেছে, আমি আগেই বলেছি, ওটা হলো ক্যাপিটাল কোড। ফলে এই যে অন জব ট্রেনিং, তারা খানিকটা স্কিল, তাহলে তাদেরকে ট্রেনি হিসাবে ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কাছে চুষে নিয়ে, তাদের মেধা, তাদের স্কিল, সেইটাকে চুষে নিয়ে অ্যাডহক ভিত্তিতে একটা কারখানাকে আমি চালাচ্ছি, অথচ তাকে উৎপাদনের ক্ষেত্রে যুক্ত করার কোনো পরিকল্পনা আমাদের থাকছে না। সবাই আমরা জানি আমাদের দেশের মোট শ্রমশক্তি 97% অসংগঠিত। টোটো চালায়, অটো চালায়, পরিবহনের শ্রমিক, দোকানে কাজ করে, মুঠিয়া মজুরের কাজ করে, এ থেকে অসংখ্য। তাদের অবস্থা ব্যাখ্যা করার কোনো দরকার নেই, আমরা সবাই জানি মর্মান্তিক অবস্থা। আজকে নতুন একটা নাম বাজারে চালু হয়েছে, আমাদের অনেকের ধারণাও নেই। আমি শব্দটা বললে পরে সবাই বলে এ আবার নতুন কথা কি? এটা হলো গিগ ওয়ার্কার। গিগ, যদি কেউ বলা হয় যে গিগ ওয়ার্কারের সংজ্ঞা কি, আমরা অনেকেই বলতে পারবো না। যদি বলা হয় গিগ ওয়ার্কারের উদাহরণ দাও, কেন? ওই যে জোম্যাটো খাবার দিয়ে যায়, ঘরে বসে ইচ্ছে হলো, প্রচন্ড ঠান্ডা, আপনি আমলাদহি বাজারে যেতে পারছেন না, আপনি সোনালিতে যেতে পারছেন না, কিন্তু আপনার একটু ওই ধোসাটা খেতে ইচ্ছা হচ্ছে, ওদের বিজ্ঞাপন দিয়ে দিলাম আবার, তো ধোসাটা খেতে ইচ্ছা হচ্ছে, আপনি ফোন করে দিলেন, ওই অ্যাপে আপনি বলে দিলেন, কিছুক্ষণের মধ্যে আপনার বাড়িতে এসে একটা খাবার দিয়ে চলে গেল। যে খাবার দিয়ে গেল শীতে কাঁপতে কাঁপতে, সে যা রোজগার করে সে কিন্তু ইচ্ছে হলেই ওই ধোসাটা খেতে পারবে না, তার সে রোজগার নেই, সে আপনার কাছে খাবার দিয়ে চলে গেল। এই যে বলবেন, এই যে, বা বলতে পারেন কেন ওই যে ওই ইয়ে চালাচ্ছে, ওলা চালাচ্ছে, উবের চালাচ্ছে, এরা গিগ ওয়ার্কারের নতুন সংজ্ঞা দুনিয়া জুড়ে। আজকের এই পুঁজিবাদী এই সিস্টেমের মধ্যে শোষণ যত তীব্র হচ্ছে, যত ভয়ঙ্কর হচ্ছে, তত নাম তার সুন্দর সুন্দর হচ্ছে। কানা ছেলের নাম পদ্মলোচনের মতো। গিগ ওয়ার্কার, গিগ ওয়ার্কারের সংজ্ঞা কি? কোনো একটা বিশেষ সার্ভিস পাওয়ার জন্য যে সার্ভিস পেতে চায় আর যে ক্ষণকালের জন্য সেই সার্ভিসটা দিচ্ছে, এই দুজনের মধ্যে একটা অস্থায়ী অবস্থা, সেই অস্থায়ী অবস্থায় একজন সার্ভিস পাচ্ছে আর একজন সার্ভিস দিচ্ছে। তাহলে যে সার্ভিস দিচ্ছে এরাই হলো গিগ ওয়ার্কার। এরা মূলত অ্যাপ বেসড, এবং এদের অবস্থা আরো ভয়ঙ্কর। ভারতবর্ষে আজকে 5 to 12% হলো গিগ ওয়ার্কার মোট শ্রমশক্তির। একটা হিসেব বলছে আগামী 10 বছরের মধ্যে এই সংখ্যাটা 10 কোটিতে গিয়ে পৌঁছে যাবে। এই ধরনের শ্রমিক, কোনো কাজ নেই, যারা ওলা চালায়, উবের চালায়, যারা জোম্যাটোর সার্ভিস দেয়, সুইগির সার্ভিস
দেয়, বিভিন্ন কোম্পানি সার্ভিস দেয়, ভালো ভালো লেখাপড়ার জন্য ছেলেমেয়েরা সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছে। অন্য কোনো কাজের জায়গা নেই। আমি শুরুতেই বলেছি, প্রায় বোধহয় 1 ঘন্টা হয়ে গেল, যে প্রোডাকশনের জায়গা আজকে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং গিগদের সবচেয়ে মজা হলো যে ওই যে ধরুন আপনার বাড়িতে যে জোম্যাটো হয়ে খাবারটা দিতে এলো, সে কিন্তু তার মালিককে চেনে না। অদ্ভুত। এই কদিন আগে ওদের সঙ্গে কথা বলছিলাম, আমার ধারণা ছিল বোধহয় তারা সরাসরি সম্পর্কটা বোধহয় সরাসরি। আমি যেখানে বুক করলাম আর যে আমার সার্ভিস দিল, তাহলে যাদেরকে আমি পয়সা দিলাম সে বোধহয় পয়সাটা সেই শ্রমিকটাকে দিয়ে দিচ্ছে। না, যে সার্ভিস দিচ্ছে সে চেনেই না কোম্পানিটা কার, তাকে নাম নথিভুক্ত করতে হয়। ওদের ভাষায় কি যেন একটা বলে, ক্যাপ্টেন না কি যেন একটা বলে। আমার সোজা কথায় সে পুরনো দিনে কলিয়ারির সর্দার। ফলে একজন লোক আছে, তার কাছে সব নাম নথিভুক্ত হয়, সে কন্ট্রাক্ট দেয়, 18 ঘন্টা তাদের অনলাইনে থাকতে হয়। একটা জায়গায় যদি ফেল করে, গাড়ি খারাপ হলো, যেতে পারলো না, রাস্তা চিনতে পারলো না, খদ্দের রেগে গিয়ে তাড়িয়ে দিল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট আছে, সেই অনুযায়ী তাকে পেনাল্টি দিতে হয়। তাদের আয়ের কোনো জায়গা নেই। কে তাদেরকে নিয়োগ করছে জানে না। তাদের 50 জন এই ধরনের গিগ ওয়ার্কারের মাথায় একজন ক্যাপ্টেন নাম দিয়ে, সুন্দর নাম দিয়ে একটা সর্দার বসিয়ে দিয়েছে। সেই সর্দারকে কোম্পানি পয়সা দেয়, ঠিক কলিয়ারির ম্যানেজমেন্টের মতো। কলিয়ারির যারা অফিসার তারা যেমন ইসিএল কিংবা সিসিএল এর ওয়ার্কার নয়, তারা কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়ার্কার। বিভিন্ন কারখানার যারা ম্যানেজমেন্টের লোক, তাদেরকে ব্যবহার করে সরকার এই নয়া উদারনীতি শ্রমিকদেরকে শোষণ করার জন্য। ঠিক একইভাবে গিগ ওয়ার্কারদের মধ্যে নতুন ধরনের এজেন্ট এই ক্যাপিটালিস্ট সিস্টেম সে খুঁজে নিয়েছে, নির্মম শোষণ। ফলে আমি কথাকে আর বাড়াচ্ছি না। প্রতিরক্ষার শিল্পের কথা এখানে বলেছে। ব্যাংক, 12টা ব্যাংক থেকে 2টো ব্যাংকে দাঁড়াবে, লড়াই আছে। ইন্স্যুরেন্স 70% তারা শেয়ার বাজারে বিক্রি করে দিয়েছে। এই যে বিএসএনএল, যে রাজীব বলছিল, আমিও যেটা বললাম, তুমি আমাকে বরাবর করো, তারপর আমি কম্পিটিশন করব। তুমি এখানে কাঁচামাল পাঠাচ্ছ না, কলকাতা থেকে পাতিয়ালা পাঠিয়ে দিচ্ছ, তুমি পাঠিয়ে দিচ্ছ বানারসে, তুমি পাঠিয়ে দিচ্ছ ইয়েতে কি বলে গুজরাটে, তুমি আমার এখানে পাঠাচ্ছ না। সেই তো সেই পুরনো আবার মাসুল সমীকরণ নীতির মতো আমাদের দাবি তুলতে হবে। তাহলে এইটা তুমি করছো, তার মানে তোমার কারখানা সিএলডব্লিউ কারখানার বাপকে মাকে ভারত সরকার। তাহলে সিএলডব্লিউ ভারত সরকারের সন্তান, সেই সন্তানকে তুমি দেখছো না, তাকে খাবার দিচ্ছ না, তার রোগবালাই হলে চিকিৎসা করছো না, তুমি অন্যের সন্তানকে দেখছো। তাহলে সম্পর্কটা বৈধ নয়, সম্পর্কটা অবৈধ। ঠিক একইভাবে আজকে টেলিফোনে, এই যে ধরুন আমরা অনেকেই বিএসএনএল রাখি, আমি তো বিএসএনএলটা রেখেছি নীতির কারণে। প্র্যাকটিক্যালি আমার কাজ খুব কম হয়, অনেকগুলো জায়গাতে আমি টাওয়ার খুঁজে পাই না। হোয়াটসঅ্যাপ যে করি তাতে বিএসএনএল ব্যবহার করা যায় না, কারণ বিএসএনএল কে এখনো 3G-তে দাঁড় করিয়ে রেখেছে, তাই তো। আর জিওকে 5G দিয়ে দিয়েছে। 4G, এখন 4G আর চলবে না, 5G দিয়ে দিয়েছে। তাহলে জিও, ভোদাফোন প্রাইভেট কোম্পানি, তাদেরকে 5G দিচ্ছে। কে দিচ্ছে? ভারত সরকার। আর কাকে 3G-তে দাঁড় করিয়ে রেখে দিয়েছে? বিএসএনএল কে। বিএসএনএল কার ছা? ভারত সরকারের ছা। জিও কার ছা? ভারত সরকারের ছা নয়। সেখানে নয় অবৈধ সম্পর্কটা পরিষ্কার খুঁজে পাওয়া যায়, বলে দাও, খুঁজে পাওয়া যায়, বলে পাওয়া যায়, যে বোঝা যাচ্ছে। তাহলে আমি বন্ধুগণ আমার কথাকে আমি শেষ করে নিয়ে চলে আসছি, আর 10 মিনিট আমার লাগবে কথাটা বলতে। তাহলে এই যে আমি শুরু করেছিলাম যে কথাটা, আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা হলো সিস্টেমিক ক্রাইসিস। এই ব্যবস্থার মধ্য থেকে এই সংকট তৈরি হচ্ছে। এবং এই সংকট তৈরি হচ্ছে কারণ লগ্নি পুঁজি, পুঁজিবাদ, তার যে চরিত্র, সেই চরিত্রের পরিবর্তন ঘটে যাচ্ছে। উৎপাদনের ক্ষেত্র থেকে ক্রমশ লুটেরায় পরিণত হচ্ছে। উৎপাদনের ক্ষেত্র নাই, ফলে উৎপাদনের ক্ষেত্রে শোষণের মধ্যে দিয়ে যে মুনাফা তৈরি হয়, তার মধ্য দিয়ে এমপ্লয়মেন্টের রাস্তা থাকে, বাজার সম্প্রসারণের রাস্তা থাকে। সেটা না হওয়ার ফলে সার্বিক লুট এবং কেবল আর্থিক লেনদেনের মধ্য দিয়ে মুষ্টিমেয় পুঁজিপতিদের, আম্বানি আদানিদের মতো তাদের স্ফীতি ঘটছে। তাহলে এই যে অর্থনীতি, এই অর্থনীতির ফলে জনগণের মধ্যে ক্ষোভ, বঞ্চনা
এটা তৈরি হচ্ছে। তাহলে এই যে ভুক্তভোগী জনগণ যারা এই লুটেরা অর্থনীতির ফলে আক্রান্ত হচ্ছে, সেই জনগণ যাতে লড়াইয়ের রাস্তায় না আসে, তাই জন্যই তো তার সামনে বাইনারি তৈরি করা হচ্ছে। কখনো তৃণমূলের বিকল্প বিজেপি, কখনো হিন্দু মুসলমান, বাঙালি বিহারি। আচ্ছা বলুন তো, এই সময়ের মধ্যে বিশেষ করে এই 30-31 বছর নয়া উদারনীতিতে কে লড়েছে? লাল ঝান্ডা বাদ দিয়ে কে লড়েছে? কে বলতে পারে কে লড়েছে? শেষ দিন পর্যন্ত কেবলসের গেটে লাল ঝান্ডা লড়েছে। লড়াইয়ের মধ্য দিয়ে সবাইকে নিয়ে বার্নপুর ইস্কোকে রক্ষা করতে পেরেছি, আমরা পেরেছি। লড়াইয়ের মধ্য দিয়ে আজও দুর্গাপুরকে রক্ষা করা গেছে, লড়াইয়ের মধ্য দিয়ে আজও কোলফিল্ডকে রক্ষা করা গেছে। লাল ঝান্ডাকে সামনে রেখে ব্যাংক আজও লড়ছে, ইন্স্যুরেন্স আজও লড়ছে, বিএসএনএল আজও লড়ছে। অন্য কেউ তো লড়েনি। কিন্তু যদি বলেন 14 সালের পর যে আরএসএস বিজেপির নিরঙ্কুশ গরিষ্ঠতা আছে, মনে নেই মোদী সেই বক্তৃতা দিয়েছিলেন 14 সালের 4 নভেম্বর আসানসোলের পোলো মাঠে, মুঝে বাবুল দিজিয়ে, अगर मुझे बाबुल मिल जाए तो आसनसोल दुर्गापुर के सारे बंद पड़ा हुआ कारखाना को ताला हम खोल देंगे। আমার শোনার দুর্ভাগ্য ঘটেছে, প্রথমবারের জন্য আসানসোলের মানুষ ওকে বাবুল দিয়েছিল। আর বাবুল মন্ত্রী হয়ে আসার পর মনে আছে হিন্দুস্তান কেবলসের গেটে ওই গেরুয়া আবির খেলা হয়েছিল। বাবুল শিল্পের মন্ত্রী হয়েছিল, তার নিজের কেন্দ্রে, তখনও বিজেপিতে ছিল। ওর সময় হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেল। আমার কথাটা হলো এই, 14 লোকসভা ভোট, 16 বিধানসভা ভোট, 21 বিধানসভা ভোট, আমাদের এই অঞ্চলে শিল্প যেখানে সবচাইতে আক্রান্ত হলো এদের নীতির কারণে। যাদের নীতির কারণে তারা তো সবচাইতে বেশি রাজনৈতিক সমর্থন এই জায়গাগুলো থেকে পেল, এটা তো বাস্তব। তাহলে কেন পেল? তাহলে এই যে উৎপাদনের ক্ষেত্র বন্ধ হওয়া, অর্থ সংকট, তার যে ব্যবস্থার সংকট, এবং সেই ব্যবস্থাকে পরিচালনা করছে যে শক্তি, সেই রাজনৈতিক শক্তি আর্থিক জীবনযাত্রাকে বাদ দিয়ে বাঙালি বিহারি হিন্দু মুসলমান তৃণমূল বিজেপি এই যে বিভাজন, এই বিভাজনে আমাদেরকে বুঁদ করে রাখতে পেরেছিল। তাদের দিক থেকে এটা সাফল্য, আমাদের দিক থেকে দুর্বলতা, শ্রমজীবী মানুষের ভবিষ্যতের দিক থেকে ভয়ঙ্কর ক্ষতি। তারা সেদিক থেকে তারা সফল হয়েছিল। এবং গোটা দুনিয়া জুড়ে এই অর্থনৈতিক সংকটকে জারি রাখার জন্য, ভুক্তভোগী মানুষকে আন্দোলনের রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য বা তাদেরকে দমন করার জন্য পৃথিবী জুড়ে যে রাজনীতির এখন বারবারন্ত, সেটা হলো অতি দক্ষিণপন্থী রাজনীতি। আর আমাদের দেশে সেই রাজনীতি চলছে রাজনৈতিক হিন্দুত্বের নাম করে। হিন্দু ধর্ম না, হিন্দু ধর্ম আর আরএসএস এর রাজনৈতিক হিন্দুত্ব দুটো আলাদা। ধর্ম মানুষ নিজের মুক্তির জন্য, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্ম। আর ধর্মকে যখন রাজনীতিতে ব্যবহার করা হয় তখন সেটা রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত হয়। আরএসএস বিজেপি ভারতবর্ষে হিন্দু মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিন্দুত্ব, তারা ভারতবর্ষের আজকে কর্পোরেটের যে মতাদর্শ, কর্পোরেটের স্বার্থ আর রাজনৈতিক হিন্দুত্বের মতাদর্শ মিলেমিশে একাকার হয়ে গেছে, যেটাকে আমরা কর্পোরেট হিন্দুত্ব বা কর্পোরেট কমিউনালিজম বলছি। আর পশ্চিমবাংলাতে গত 11-12 বছরে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সরকার চালিয়ে, দল চালিয়ে পশ্চিমবাংলার মাটিতে আরএসএস এবং বিজেপির জন্য স্থায়ী আসনের ব্যবস্থা করে। সেই জন্য বললাম না, আসলে দুটো নাগপুরের প্রোডাক্ট, সেল হয় আলাদা আলাদা বাজারে আলাদা আলাদা ব্র্যান্ড দিয়ে, কিন্তু প্রোডাক্টটা এক জায়গা থেকে। তো তাহলে এই যে দক্ষিণপন্থী রাজনীতি আমাদের দেশের ক্ষেত্রে, যার মতাদর্শগত হাতিয়ার হলো রাজনৈতিক হিন্দুত্ব, এখানে একটা অদ্ভুত কথা, আমরা সাধারণভাবে এইটা বলেই আমার কথাকে, তারপরে আর একটা কথা বলেই শেষ করব। সেটা হলো যে আমরা এক সময় জানতাম যে দক্ষিণপন্থী রাজনীতি মানে কি। নির্মল দাদের কাছে যখন রাজনীতির পাঠ নিয়েছিলাম, যে দক্ষিণপন্থী রাজনীতি মানে হলো যে চালু অবস্থা তাকে সে ধরে রাখতে চায়, আর বামপন্থা মানে হলো পরিবর্তন।
আজকে দুনিয়া জুড়ে দক্ষিণ পন্থার মধ্যে একটা পরিবর্তনশীলতা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ পন্থাও পরিবর্তনের কথা বলছে। সেই জন্য রাইট উইং পলিটিক্সকে কেউ কেউ বলছে র্যাডিক্যাল রাইট উইং পলিটিক্স। এরাও পরিবর্তন চাইছে। কোন পরিবর্তন? বিকাশ এবং অগ্রগতি, পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ যে জায়গায় এসে পৌঁছেছে সরকার পরিচালিত পুঁজিবাদের মধ্য দিয়ে, সেইটাকে ভেঙে দিয়ে ওরা পিছনের দিকে পরিবর্তন করতে চাইছে। আমাদের দেশের ক্ষেত্র আমরা তাই দেখতে পাচ্ছি। সেই জন্য শ্রমিক শ্রেণীর সামনে চ্যালেঞ্জটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর কঠিন, কিন্তু বিকল্পহীন চ্যালেঞ্জ। রাজীব শেষের দিকে দৃঢ়তার সঙ্গে যে আহ্বানগুলো জানালো, এই আহ্বান প্রতিটি শ্রমিক কর্মচারীর মর্মে পৌঁছতে হবে। তাদেরকে এটা বোঝাতে হবে, তোমার পরেও একটা প্রজন্ম আছে, তোমার পরিবারের পরেও বাদ দিয়ে বৃহত্তর একটা সমাজ আছে। লড়াইয়ের মধ্য দিয়ে এই দেশ আমরা তৈরি করেছি। শ্রমিকরাই তাদের গতর দিয়ে, মেহনত দিয়ে সম্পদ তৈরি করে, আর তাদেরকেই বোকা বানিয়ে, তাদেরকে ভাগ করে তাদের উপর এই চলছে। ফলে শ্রমজীবী মানুষের এই সিস্টেমিক ক্রাইসিস থেকে বাঁচার জন্য একটা এই ব্যবস্থার মধ্যে যে পরিবর্তনগুলো করতে চাইছে, মৌলিক নীতির সার্বিক বেসরকারীকরণ, তার বিরোধিতা করতে হবে সবাইকে সঙ্গে নিয়ে। আর আরেকটা হলো এই ব্যবস্থা বদলের যে ঐক্যবদ্ধ লড়াই, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, কর্মচারী, বুদ্ধিজীবী, ছোট ব্যবসায়ী, সেই লড়াইয়ে নিজেদেরকে যুক্ত করতে হবে, সেই লড়াইকে জোরদার করতে হবে। কঠিন অবস্থায় শ্রমজীবী মানুষ, দুনিয়ার শ্রমজীবী মানুষ, আমাদের দেশ বা আমাদের রাজ্যে। কিন্তু আমি বলতে পারি গোটা পৃথিবী জুড়ে লড়াই আবার নতুন করে সামনের দিকে আসছে। লড়াইটা আবার সামনাসামনি হবে, সামনাসামনি। ফলে সেই লড়াইয়ে আমাদের দেশেও লড়াই হচ্ছে। চৌহান বলেছে কৃষক আন্দোলনের কথা, বড় বড় শ্রমিক ধর্মঘটের কথা। পশ্চিমবাংলার পরিস্থিতিটা আলাদা। বিজেপির বিরুদ্ধে ধর্মঘট করলে পরে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে। আবার বলেছি, এই নিয়ে তৃতীয়বার বললাম, যে লেভেলটা আলাদা হতে পারে, ডিস্ট্রিবিউশন সেন্টারটা আলাদা হতে পারে, কিন্তু আসলে প্রোডাকশন হয় এক জায়গা থেকে, নাগপুর থেকে। ফলে তার বিরুদ্ধে যে লড়াই, কারখানাকে বাঁচানোর লড়াই, শ্রমিককে বাঁচানোর লড়াই, কারখানার ভিতরে সমস্ত শ্রমিক সংগঠনকে এক জায়গায় জড়ো করে ঐক্যবদ্ধ লড়াই, কারখানার বাইরে যে বৃহত্তর জনসমাজ পড়ে আছে, সেই জনসমাজের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, বেকার যুবক, ছোট ব্যবসায়ী, অন্য শিল্পের শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদেরকে এক জায়গায় জড়ো করা। আর যে কথাটা রাজীব বলেছে, আমি শেষ করছি সেই কথা, যে এমনিতে তো এই ব্যবস্থার একটা সিস্টেমিক ক্রাইসিস আছেই, এবং এই সিস্টেমিক ক্রাইসিস থেকে বেরিয়ে আসার পথ পুঁজিবাদী অর্থনীতিবিদরাই বলছেন, কিন্তু সেই পথ থেকে এই আন্তর্জাতিক লগ্নি পুঁজিবাদ তার দালালরা বেরিয়ে আসতে চাইছে না। ক্রনি ক্যাপিটালিজমের স্বার্থে যারা দেশ চালাচ্ছে তারা বেরিয়ে আসতে চাইছে না। তাহলে এই অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে না চাওয়ার পিছনে কারণটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। আর আমাদের দেশের ক্ষেত্রে সেই রাজনৈতিক সিদ্ধান্তকে লাগু করেছে দিল্লির সরকার, আরএসএস, বিজেপি। আর পশ্চিমবঙ্গে তার সঙ্গে যুক্ত হয়েছে, দোসর হয়েছে এখানকার তৃণমূল কংগ্রেস। তাই গোটা দেশে শিল্পকে বাঁচানোর জন্য, অর্থনীতিকে বাঁচানোর জন্য, কৃষিকে বাঁচানোর জন্য, মানুষের ভবিষ্যৎ অস্তিত্বকে বাঁচানোর জন্য বিজেপির বিরুদ্ধে, আরএসএস বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক মানুষের ঐক্য। আর পশ্চিমবাংলায় যেহেতু আরএসএস বিজেপির জন্য আসন পেতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এখন অনেক মানুষ বুঝতে পারছেন। সর্বশেষ ওই নবান্নের 14 তলার মিটিং আর 22 মিনিটের যে হিসেব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে গরু চোরটার আবার দুবরাজপুরে ফিরে চলে যাওয়া, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এখন লোকে সব বুঝতে পারছে। তাই পশ্চিমবাংলায় গোটা দেশে বিজেপির বিরুদ্ধে শ্রমিক শ্রেণী সহ সব মানুষকে এক জায়গায় জড়ো করে, আর পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এক জায়গায় জড়ো করতে হবে। জপেশদার মেমোরিয়াল লেকচারের যে বিষয়বস্তু হাজির করা হয়েছিল, শুরু করেছিলাম আমি সিস্টেমিক ক্রাইসিস, এবং এর পরিবর্তন, এই ক্রাইসিসের জন্ম দিচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের লুঠেরা চরিত্র। আর আমি শেষ কথাটা বলতে যাচ্ছি, খুব শক্তিশালী আমার শত্রু, আমাদের শত্রু, যে তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের যদি সচেতন ঐক্য আমরা গড়ে তুলতে পারি, এই লড়াই আমরা জিতবই শেষ পর্যন্ত।